জাপানে বহু শতাব্দী ধরে একটা বিশ্বাস চলে আসছে, কোনো জিনিস যদি 100 বছরের বেশি মানুষের ব্যবহার, যত্ন আর আবেগের সঙ্গে যুক্ত থাকে তাহলে সেটা আর কোনো সাধারণ বস্তু থাকে না, সেটা হয়ে ওঠে এক জীবিত সত্তা। জাপানে এই ধারণার নাম সুকুমোগামি। জাপানের ফোকলোরে সবথেকে বেশি ভয় জড়িয়ে আছে পুতুলের সঙ্গে, কারণ পুতুল দেখতে মানুষের মতো এবং মানুষের আবেগ সবথেকে বেশি এই জিনিসটার সঙ্গেই জড়িয়ে থাকে। এই বিশ্বাস এতটাই গভীর যে আজও জাপানে পুরনো পুতুল ফেলে দেওয়া হয় না, বরং সেটা মন্দিরে এনে নিনগো কুয়ো নামের বিশেষ রিচুয়াল করে সেগুলোকে বিদায় জানানো হয়। কারণ তাদের বিশ্বাস পুতুলগুলো অযত্নে ফেলে দিলে যদি তারা অভিশাপ নিয়ে ফিরে আসে। এই বিশ্বাস থেকেই এসছে ইচিমাৎসু ডলের মতো কুখ্যাত পুতুলের গল্প, যাদের বলা হতো হিউম্যান লাইক ডল। এই পুতুলের কাহিনীর উপর ভিত্তি করেই 2025-এ রিলিজ হয়েছে ডল হাউস নামের একটা জাপানিজ মুভি, যেটা আমাদের সেকেন্ড চ্যানেল সিনেভার্স বাংলাতে একজন রেকমেন্ড করেছিল। তো চলো শুরু করা যাক ডল হাউস মুভির এক্সপ্ল্যানেশন। জাপানের এক সুন্দর সকাল। মেই বন্ধুদের সাথে লুকোচুরি খেলতে ব্যস্ত, তাই ওসিয়ে মার্কেট যাওয়ার আগে ছুরি, সেফটি সুইচ, বাথটাবের ঢাকনা সব চেক করে বেরোলো। হাতে খুব কম সময়, তাই যত দ্রুত সম্ভব জিনিস কিনে বাড়ি ফিরলে দেখে বাচ্চারা ততক্ষণে যে যার মতো চলে গেছে। তবে মেইকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আশেপাশের বাকিদের জিজ্ঞেস করলে জানতে পারল খেলা শেষ হওয়ার পর মেইকে কেউ দেখেনি। সোশ্যাল মিডিয়ার গ্রুপে বাকিদের নক করলেও কোনো লাভ হলো না, তাই পুলিশ ডাকতে বাধ্য হয়। ওসির হাজব্যান্ড তাদাহিকো এই খবর শুনে দ্রুত বাড়ি ফিরলে সেও অবাক, কারণ মেই এইভাবে না বলে তো কোথাও যায় না। পুলিশ সার্চ অপারেশন শুরু করছে জানিয়ে বেরিয়ে যেতেই দুশ্চিন্তা আরও বাড়ল। হিকো লক্ষ্য করে মেইয়ের জুতো কিন্তু ঘরের মধ্যেই রয়েছে, তাহলে ব্যাপারটা কি? হিকো ওসির মন শান্ত করতে ড্রিঙ্কস আনে, তবে বেখেয়ালে গ্লাসটা হাতে লেগে পড়ে যেতেই ওসিয়ে চলে যায় ওয়াশিং মেশিনে কাপড়টা ধুতে। কিন্তু মেশিন অন করতেই ওসিয়ে ভয়ঙ্কর চিৎকার করে ওঠে, কারণ লুকোচুরি খেলার সময় ওয়াশিং মেশিনের ভিতর মেই দম বন্ধ হয়ে মারা গেছে। এরপর কেটে যায় 1 বছর। ওসিয়ে মেয়ের মৃত্যুশোক এখনো কাটিয়ে উঠতে পারেনি। মানসিকভাবে সে এতটাই বিপর্যস্ত যে ভয়ে এখন আর ওয়াশিং মেশিন পর্যন্ত ব্যবহার করে না। মেয়ের মৃত্যুর জন্য সে নিজেকেই দোষী মনে করত, তাই হিকো বিগত কয়েক মাস ধরে তাকে ডাক্তারের কাছে মেডিকেল সেশনের জন্য নিয়ে যায়। কিন্তু এরপরেও তেমন উন্নতি হচ্ছে না। বাড়ির অবস্থা বলতে গেলে এখন নোংরা ডাস্টবিনের মতো, সব কিছুই অগোছালো। হিকোর মা তোশিকো একদিন বাড়িতে এলে উনি ওসির অবস্থা দেখে কাছের একটা টেম্পলের ঠিকানা দেয়, যেখানে মৃত মানুষের ব্যবহারিক জিনিস রিচুয়ালে জ্বালিয়ে অফারিংস করা হয়। মেয়ের জিনিসগুলো রিচুয়ালে দিয়ে যদি কোনোভাবে তার দুঃখ থেকে বেরিয়ে আসে, এই ভেবেই তিনি ঠিকানাটা ওকে দিলে ওসি এতে রাজি হয়ে যায়। পরের দিন ব্যালকনিতে টেম্পলেটটা নিয়ে দাঁড়িয়ে ওসিয়ে নিজের ভাবনায় ডুবেছিল। আচমকা হাওয়ায় সেটা উড়ে রোডে গিয়ে পড়ে। ওসিয়ে ধরতে যত এগোয় হাওয়ার বেগে সেটা ততটাই দূরে গিয়ে পড়ে। অবশেষে টেম্পলেটটাকে পেলে দেখে সেইখানে এক জায়গায় ছোট মতো করে হিউম্যান সাইজ অ্যান্টিক পুতুল বিক্রি হচ্ছে, যেটা জাপানে খুবই কমন। ওসিয়ে নজর যায় বক্সে রাখা একটা পুরনো পুতুলের দিকে, যেটাকে দেখতে খানিকটা মেয়ের মতো। হিকো কাজ থেকে বাড়ি ফিরে ওসিকে দেখে অবাক হয়ে যায়। তাকে আজ বড্ড আনন্দিত ফুরফুরে মেজাজে লাগছিল। যাক, কিছুটা হলেও সেশনগুলো কাজে দিয়েছে। এই ভেবে ফ্রেশ হয়ে খেতে বসতেই হিকো চমকে ওঠে, কারণ পাশের টেবিলে মেয়ের ড্রেস পরে বসানো রয়েছে সেই পুতুলটা। মেয়ে স্মৃতি ভোলাতে ওসিয়ে পুতুলটা চড়া দামে কিনে এনেছে। হিকো একটু অবাক হলো। পুতুলটা কিনেছে ভালো কথা, কিন্তু তাকে আলাদা প্লেটে খেতে দিয়েছে। হিকো বুঝতে পারল পুতুলটার পূর্ব ওনার যেই হোক না কেন তাকে খুব যত্ন সহকারে বানানো হয়েছে। যতদিন যেতে থাকলো ওসিয়ে যেন পুতুলটার প্রতি অবসেস হয়ে পড়ছে। তাকে মেয়ের জামা পরানো, চুল আঁচড়ে দেওয়া, সময় করে খাওয়ানো, নখ কেটে দেওয়া, তার জন্য মেয়ের রুমে ঘুমানোর ব্যবস্থা, ব্যাপারগুলো সত্যিই চোখে লাগার মতো। এমনকি পরের সেশনের ডেট আসলে ওসিয়ে পুতুলটা নিয়ে যায়। তাকে দেখে ডাক্তার খুশি, কারণ অনেকদিন পর ওর মধ্যে পজিটিভ চেঞ্জেস এসছে। কিন্তু হিকোকে চিন্তিত দেখে ডাক্তার জানায় কিছু ক্ষেত্রে মেন্টাল পেশেন্টদের ডল থেরাপি দেওয়া হয়। বিশ্বব্যাপী এক পরীক্ষায় দেখা গেছে ইমোশনাল রিকভারি ও ডিমেনশিয়ার মতো রোগে রিয়েলিস্টিক বেবি ডল ফার্স্ট রিকভারি করতে হেল্প করে। তাই ডাক্তার এই ব্যাপারে হিকোকে কোঅপারেট করতে বলে।
হিকো একজন ভালো হাজবেন্ডের মতো সেটাই করে। তারা মার্কেট হোক বা কোথাও ঘুরতে যাওয়া, সব ক্ষেত্রে পুতুলটাকে এমনভাবে ক্যারি করতে শুরু করলো যেন এটা তাদেরই সন্তান। ঘরের দেওয়ালে যেখানে আগে মেয়ের ছবি থাকতো সেখানে জায়গা নিল এই পুতুল। সাথে বাড়িতে এখন ঢুকেছে নতুন ওয়াশিং মেশিন। এইভাবে কয়েক মাস কাটে। একদিন ওসিএ সুখবরটা দিল, সে প্রেগনেন্ট। তাদের জীবনে বাড়ি আলো করে আসলো নাওমি। সময়ের সাথে তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লে অবহেলিত হতে শুরু করলো পুতুলটা। তার জায়গা হলো ঘরের এক কোণে বাকি পুতুলগুলোর সাথে। দেওয়ালে এখন ওর জায়গায় নাওমির ছবি। সেদিন নাওমি ভীষণ কাঁদছিল, কিছুতেই চুপ করানো যাচ্ছে না। তাই ওসিএ পুতুলটাকে নিয়ে তার পাশে রাখলে একটা সময় পর কান্না থামলে ঘুমিয়ে পড়ে। বেবি মনিটরে এইসব দেখে তোশিকো খুব খুশি। বর্তমান প্রযুক্তির এইসব টেক দেখে তিনি এক প্রকার অভিভূত। আচমকা নাওমি কেঁদে উঠলে গিয়ে দেখে ওর গলায় পুতুলটার মাথার চুল আটকে গেছিল। এতে যে কোনো দুর্ঘটনা ঘটতে বেশিক্ষণ লাগতো না। কিন্তু অদ্ভুত ব্যাপার, চুলটা এইভাবে গলায় জড়ালো কি করে? রাতে বাড়ি ফিরে আজকের ঘটনা শুনে এতদিন পর হিকো পুতুলের বক্সে জাপানি স্ক্রিপ্চারগুলো দেখে বোঝার চেষ্টা করে যে একটা সামান্য বক্সে এত কিছু লেখার কারণ কি। তারা সিদ্ধান্ত নিল এইবার থেকে তারা পুতুলটাকে বক্সে ভরে স্টোরেজ রুমে ঢুকিয়ে রাখবে। এরপর কেটে যায় 5 বছর। নাওমি এখন বড় হয়ে গেছে, স্কুলে ভর্তিও হয়েছে। আজ স্কুল থেকে কয়েকটা মার্বেল নিয়ে বাড়ি ফিরলে সেগুলো হাত থেকে পড়ে গেলে একটা মার্বেল গিয়ে ঢোকে ছোট্ট স্টোরেজ রুমটায়। নাওমি মার্বেলটা আনতে ঢুকলে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পেল। ওসিএ তখন কাজ করছিল। নাওমি এসে জিজ্ঞেস করে, আমি কি আয়ার সাথে খেলবো? তখনই মেয়ের হাতে দীর্ঘ 5 বছর পর পুতুলটা দেখে পূর্বস্মৃতিগুলো ঝড়ের বেগে বয়ে যায়। ওসিএ খেয়াল করল বড্ড অদ্ভুত কারণে আয়ার চুল, হাতের নখ এগুলো অস্বাভাবিক রকম বড় হয়ে গেছে। হিকোকে এই বিষয়টা জানালে সে রিসার্চ করে জানতে পারে পুরনো জাপানিজ পুতুলে মানুষের চুল ব্যবহার করা হতো রিয়েলিজমের জন্য। কিন্তু তা বলে নখ বাড়বে কেন? একদিন সকালে রুম পরিষ্কার করার সময় শুনতে পেল নাওমি পুতুলটার সাথে ক্রমাগত বকেই যাচ্ছে, এমনকি তাকে নতুন ড্রেস পরিয়েছে। মাঝরাতে আচমকা নাওমি এসে দুজনের মাঝে শুয়ে পড়ল। ওকে নাকি আয়া ঘুমোতে দিচ্ছে না, সে হিংসে করছে। ওসিএ ব্যাপারটা কর্ণপাত না করে ওকে ঘুম পাড়িয়ে আয়াকে তাকের উপর তুলে রাখল। পরের দিন নাওমি স্কুল থেকে তার নতুন বন্ধু রেনাকে নিয়ে ফিরে সারা বাড়ি মাথায় করে রাখল। নাওমি রেনাকে নিয়ে যায় আয়াকে দেখাতে, কিন্তু দুজনের মধ্যে ঝগড়া লাগলো কারণ নাওমির মতে আয়া ওর সাথে কথা বলে, কিন্তু রেনা কিছুতেই মানতে চায় না। তাই ও আয়ার হাত ধরে মোচড় দিতে শুরু করে। এদিকে ওসিএ ওর মাকে চা করতে দিতে গিয়ে দেখে কালকের আনা দুধ অদ্ভুতভাবে খারাপ হয়ে গেছে। তখনই রেনা কাঁদতে কাঁদতে ছুটে আসে। ওর হাতে 2 জায়গায় কামড়ের দাগ। এইটা দেখে ওসিএ তো সেই বকাবকি করলো নাওমিকে, কিন্তু ওর মতে এটা আয়া করেছে, কারণ রেনা ওর হাত মোচকে দিচ্ছিল। সন্ধ্যায় দুজন মায়ের কাছে এসে সরি চাইলে ওসিএর সব রাগ ভেঙে যায়। সে এতক্ষণ মেয়ের ছবিগুলো দেখছিল। নাওমি মাকে ওর সাথে লুকোচুরি খেলতে বললে ওসিএ বলে তার দিদির ছবিগুলো সাজানো হয়ে গেলে পরে খেলবে। তখন নাওমি বলে তার কোনো দিদিই নেই। এটা শুনে ওসিএ ভীষণ রেগে যায়। তো যাই হোক, কাজ শেষ করে যখন ঘরে আসলো দেখে মেয়ের সব ছবিগুলো নষ্ট করে নাওমি মুখে মাস্ক পরে বসে আছে। ওসিএর মেজাজ রাগে সপ্তমে চড়ে মাস্ক সরাতেই চমকে উঠল, দেখে আয়া। তখনই নাওমি আসলে ওকে যখন ছবিগুলো নষ্ট করার কারণ জিজ্ঞেস করে তখন সে বারবার বলছিল এটা সে নয়, আয়া করেছে। এই নিয়ে দুজনের মধ্যে রাগারাগি হলে ভুলবশত সে নাওমির হাত আঁচড়ে ফেলে। এর কিছুদিন পর স্কুল থেকে নাওমির ম্যাডাম ডেকে পাঠালো, কারণ সে এমন কিছু ড্র করছে যেটা চিন্তার বিষয়। ম্যাডাম তাকে এমন আঁকার কারণ জিজ্ঞেস করায় বলেছিল এইগুলো নাকি আয়া নামের কেউ একজন তাকে আঁকতে বলছে। ম্যাডাম জিজ্ঞেস করে, আচ্ছা এই আয়াটাকে? ওসিএ এইটা শুনে চুপ করে বসে রইল। মাঝরাতে নাওমি আবার দুজনের মাঝে এসে শুয়ে পড়ে। ওসিএ মাথায় হাত বুলিয়ে ওকে কোলে নিতে যেতেই চমকে উঠল, কারণ এটা নাওমি নয়। কিন্তু এটা কি করে সম্ভব? সকালে হিকোকে এই ব্যাপারে বললে কাজে দেরি হয়ে যাবে, ও তেমন পাত্তা দেয় না। বলে হয়তো নাওমি পুতুলটা রেখে চলে গেছিল। নাওমিকে স্কুল বাসে তুলে ওসিএ ছবিগুলো ছিঁড়ে পুতুলটাকে প্লাস্টিকে মুড়ে ওয়েস্টেজের সাথে ফেলে পালিয়ে আসে। কিন্তু বেলায় রান্নার সময় আওয়াজ শুনে বাইরে আসলে দেখে পুতুলটা নিজে থেকেই বাড়ি চলে এসছে।
ওসিয়ে রেগে পুতুলটাকে পিটিয়ে ভেঙে ফেললে হঠাৎ দেখা যায় টেবিলের উপর পুতুলটা বসানো রয়েছে। অর্থাৎ ওসিয়ে নাওমিকে এতক্ষণ পুতুল ভেবে পেটাচ্ছিল। সে এই দৃশ্য দেখে ভয় চেঁচিয়ে উঠতেই এক ঝটকায় ঘুম ভাঙল। কে যেন দরজা ঠুকছে। দেখে ম্যানেজার পুতুলটা ফেরত দিয়ে গেছে, কারণ পুতুলটা সাইজে বড় হওয়ায় নর্মাল গার্বেজের সাথে ওটা অ্যালাউ নয়। তাই বেলা অবধি অপেক্ষা করে বড় গাড়ি আসলে ওসিয়ে পুতুলটা ফেলে চলে আসে। কিন্তু কিছুক্ষণ পরে ফায়ার ব্রিগেডের অ্যালার্ম শুনে মেন রোডের দিকে ছুটে আসলে দেখে ক্লিনারদের মধ্যে একজন ওয়েস্টেজ মেশিনে ঢুকে যাওয়ায় দুর্ঘটনা হয়েছে। সৌভাগ্যবশত লোকটা মারা যায়নি। তাই ফায়ার ব্রিগেড গার্বেজ ক্লিয়ার করে লোকটাকে বের করলে পুতুলটাকে সেইখানেই অক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখে ওসিয়ে। তখনই নাওমি পুতুলটাকে নিয়ে মায়ের উপর রাগ করে বাড়ি ফিরে আসে। মাঝরাতে হিকোর ঘুম ভাঙলে দেখে ওসিয়ে নেই। ডাইনিংয়ে বসে বেবি মনিটরে সে নাওমির কীর্তি দেখছে। নাওমি দিব্যি পুতুলটার সাথে গল্প করছে। তার একবার মনে হয় পুতুলটা যেন ওর সাথে কথা বলছে, অর্থাৎ নাওমির কথাটা মিথ্যে নয়। তবে ঘুমের চোখে হিকো কিছু খেয়াল না করলেও ওসিয়ের আচরণ তাকে ভাবিয়ে তুলছে। সকাল হতে ওষুধ খেয়ে ওসিয়ে একটু বিশ্রাম করবে ভেবেছিল, কিন্তু বাইরে অঝোরে বৃষ্টি নামল। মেয়ে আবার লুকোচুরি খেলবে বলে জেদ ধরেছে। অতঃপর মন না চাইতেও ওসিয়ে উঠে পাশের ঘরে যেতেই যাবে, তখনই দরজাটা নিজে থেকে বন্ধ হয়ে যায়। প্রথমে ভাবল নাওমির কাজ, কিন্তু বিষয়টা হলো ও যদি দরজার উপরে থাকে তাহলে খাটের উপর চাদর মুড়ি দিয়ে কে বসে। ও সে রীতিমতো রেগে উঠলে ওর পাশ দিয়ে কে যেন হঠাৎ বেরিয়ে ওয়াশিং মেশিনটার দিকে গেল। ওসি মেশিনের ভিতরটা চেক করতে গেলে তখনই বিকৃত মুখে পুতুলটা মেশিন থেকে বেরিয়ে ওকে জাপটে ধরে। ওসি ভয় ছুঁড়ে ফেলে দিতেই বুকটা ছ্যাঁত করে উঠল, কারণ ওটা নাওমি। দ্রুত ডাক্তারের কাছে নিয়ে গেলে সৌভাগ্যবশত চোট তেমন গুরুতর হয় না, কিন্তু ওর পিঠে আঁচড়ের দাগ সন্দেহের আঙুল তুলছে ওসিয়ের দিকে। তাই হিকো ওসিয়ের সাথে কথা বলে আফটার সেশনের বাহানা দিয়ে কিছুদিন এইখানেই তাকে থাকতে বলে। ওসিয়ে প্রথমে রাজি না হলে নাওমির পিঠ এবং ওসিয়ের নিজের হাতের আনকনসিয়াসলি আঁচড়ের দাগ দেখে সে নিজেই রাজি হয়ে যায় থাকতে। ততদিন নাওমি হিকোর মা মানে তোশিকোর কাছে থাকবে। সব প্রস্তাবে রাজি হলেও ওসিয়ে পুতুলটাকে পাশের টেম্পলে গিয়ে নিনগোকু রিচুয়ালে দিয়ে আসতে বলে। হিকো এই কথায় অবশ্য রাজিও হয়। সন্ধ্যায় টেম্পলের সাথে কন্ট্যাক্ট করলে তারা পুতুল সমেত বক্সটা ছবি পাঠাতে বলে জানায় এই মাসের বার্নিং সেরিমনির স্লট বন্ধ করে দেওয়া হয়েছে, তাই নেক্সট মান্থ অবধি অপেক্ষা করতে। তো হিকো স্বাভাবিকভাবে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু ছবি তোলার সময় হিকোর নজর যায় ডল ওনারের নাম কোকিজি ইয়াসুমোতোর দিকে, যেটা তিনি তার মেয়ে রেইর জন্য বানিয়েছিলেন। ছবিগুলো টেম্পল আধিকারিকদের সেন্ড করে হিকো ইয়াসুমোতোর ব্যাপারে নেটে সার্চ করলে জানতে পারে জাপানের সোয়া যুগের শুরুর দিকে মানে 1926-এর সময়কালে ইয়াসুমোতো নামের এক প্রসিদ্ধ ট্র্যাডিশনাল লিভিং ডল মেকার ছিলেন। তার বাসস্থান ছিল নিগাটা ইজুমিচি গ্রামে। তিনি তার মেয়ে রেইর জন্য একটা পুতুল বানিয়েছিলেন, যেটা পরবর্তীকালে তার সবথেকে বিখ্যাত ডলের মধ্যে একটা হয়। এই পুতুলটাকে দেখতে এতটাই বাস্তব যে রেইয়ের সাথে অনেকে পুতুলটাকে গুলিয়ে ফেলত। তখনই টেম্পল থেকে কল আসলে জানায় পুতুলটাকে যত তাড়াতাড়ি সম্ভব কাল বার্নিং সেরিমনিতে বক্সে ঢুকিয়ে আনতে, কারণ পুতুলটা নাকি অভিশপ্ত। এমনকি ওরা কাল লোক পাঠাচ্ছে পুতুলটাকে আনার জন্য। তাদের কথায় ও হাবভাবে হিকো প্রচণ্ড অবাক হয়ে পুতুলটার ব্যাপারে আরও সার্চ করলে দ্য অকাল্ট রেঞ্জার নামের এক ইউটিউব চ্যানেলের ভিডিও নজরে পড়ে। তারা 5 জন রিসেন্টলি নিগাটা কানাজিমা আইল্যান্ডের লিভিং ডলের খোঁজে গিয়ে একটা ভ্লগ বানিয়েছে। লোকালদের মতে নিগাটার এই আইল্যান্ড ইয়াসুমোতোর লিভিং ডলের কারণে হন্টেড। শোনা যায় ইয়াসুমোতোর মেয়ে রেই একদিন আচমকা নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজার পরেও তার বডি পাওয়া যায় না, ফলে পুলিশ তাকে মৃত ঘোষণা করে। এই ঘটনার শোকে তার স্ত্রী তাইকো মানতে শুরু করে পুতুলটার মধ্যে নাকি রেই আছে। ধীরে ধীরে তাইকো অসুস্থ হতে শুরু করে এবং একটা সময় পর তার মৃত্যু হয়। মৃত্যুর আগে তার শেষ ইচ্ছে ছিল তাকে যেন সেই পুতুলটার সাথে কানাজিমা আইল্যান্ডে কবর দেওয়া হয়, কিন্তু আসল ঘটনা শুরু হয় তার মৃত্যুর পর, কারণ কবর থেকে সেই পুতুলটা গায়েব হয়ে যায়। লোকেরা বলে পুতুলটা এখনও তার ওনার রেইকে খুঁজে বেড়াচ্ছে। এরপর থেকেই আইল্যান্ডটা হন্টেড। তবে এই জায়গার একটা বিশেষত্ব আছে, সেটা হলো এই দ্বীপে যাওয়ার জন্য যে রাস্তাটা আছে সেটা দিনে মাত্র 2 ঘন্টার জন্য ভেসে ওঠে যখন স্রোত কম থাকে। তারপরে এটা আবার জলের তলায় চলে যায়। এরা সেই মতো যাত্রা শুরু করলেও শেষমেশ কিছুই দেখতে পায় না। এদিকে নাওমি তখন তোশিকোর বাড়িতে।
তোশিকোকে ঘুম পাড়িয়ে পুতুলটা পাশে রেখেই চলে যায়, কারণ খুব স্বাভাবিকভাবে এই পুতুলটার ব্যাপারে তিনি কিছুই জানতেন না। টিভি অন করে শরবতটা মুখে দিতেই বেজার হয়ে গেল। অদ্ভুতভাবে শরবতটা খারাপ হয়ে গেছে। তিনি বেসিন থেকে ফিরতেই দেখে নাওমি টিভি দেখছে। ওর জন্য তোশিকো ফ্রিজ থেকে ড্রিঙ্কস আনতে গেলে নাওমি আদর নেওয়ার জন্য পিঠে যাবে। তোশিকো ওকে নিয়ে আবার ঘুম পাড়াতে যেতেই চমকে ওঠে, কারণ বেডে নাওমি দিব্যি ঘুমোচ্ছে এবং ওর পিঠে রয়েছে পুতুলটা। তোশিকো হিকোকে ফোন করে বিষয়টা জানিয়ে পুতুলটা স্টোরেজ রুমে ঢুকিয়ে বন্ধ করে দেয়। হিকো বলে চিন্তার কোনো কারণ নেই, কাল সকালে এই পুতুলটাকে টেম্পলে পাঠিয়ে দেওয়া হবে। ফোন রেখে হিকো বেবি মনিটরটা শিফট করতেই যাবে, তখনই ওটা হাতে লেগে অন হয়ে গেলে একটা পুরনো রেকর্ডেড ভিডিও প্লে হয়। দেখে নাওমি যখন আয়াকে জিজ্ঞেস করে তার বাড়ি কোথায়, তখন পুতুলটার সাথে নাওমি রিপিট করে একটা জায়গার নাম, নিগাটা প্রিফেকচার, কুরাকাওয়া জেলা, অর্থাৎ যেখানে ডল মেকার ইয়োসুমোতো তার মেয়ে রেইকে নিয়ে থাকতেন। এইখান থেকে সে আরও একটা অদ্ভুত তথ্য জানতে পারে যে জাপানের কিছু জায়গায় রেই নামটাকে বিভিন্নভাবে উচ্চারণ করা যায়, যার মধ্যে একটা হলো আয়া, অর্থাৎ যে নামটা নাওমি পুতুলটাকে দিয়েছিল। এটা জানা মাত্রই হিকো সেই রাতেই বক্সটা নিয়ে রওনা দেয় মায়ের বাড়ি। এদিকে তোশিকো শুনতে পেল স্টোরেজ রুমটা থেকে ঠকঠক আওয়াজ আসছে। সে গিয়ে চেক করলে দেখে পুতুলটা নেই। তখনই ভয়ে নাওমির রুমে আসলে দেখে সেও উধাও। তোশিকো পাগলের মতো নাওমিকে খুঁজতে বেরিয়ে যায়। একটা লোককে সাইকেল নিয়ে আসতে দেখে তার থেকে জানতে পারল একটু দূরেই নাকি দুটো বাচ্চা মেয়েকে হাত ধরে ব্রিজ দিয়ে হাঁটতে দেখেছে। তোশিকো সেই মতো একটু আসতেই দেখে নাওমি ব্রিজের ধারে বসে। এই দৃশ্য দেখে বুক কেঁপে ওঠে তোশিকোর, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে চলেছে। তোশিকো কোনো মতে ওকে ধরতে গেলে নাওমি দিল ঝাঁপ। এদিকে হিকো বাড়ি পৌঁছে দেখে মা নেই, আর নাওমির মুখে লেগে রক্ত। সে পুতুলটাকে নিয়ে হেঁটে বেড়াচ্ছে, কিন্তু এই রক্ত কিভাবে এলো তার কোনো উত্তর নেই। হিকো সবার আগে পুতুলটাকে বক্সে ঢুকিয়ে বেরোতেই যাবে, তখনই পুলিশের আগমন। তারা ব্রিজের উপর তোশিকোকে আহত অবস্থায় উদ্ধার করেছে। তিনি বয়ানে বলেন ব্রিজের ধারে তিনি নাওমিকে বসে থাকতে দেখে যখন বাঁচাতে যান, তখন সামনে গিয়ে দেখেন সেটা নাওমি নয় বরং ছিল পুতুলটা। আর পরক্ষণেই হঠাৎ কিছু একটা এসে তাকে কামড়ে দেয় এবং তারপরে তিনি অজ্ঞান হয়ে যান। তোশিকোকে সামলে হিকো অফিসারের সাথে একান্তে দেখা করলে তিনি ঘটনাস্থলের একটা সিসিটিভি ফুটেজ দেখান, যেখানে পরিষ্কার দেখা যাচ্ছিল তোশিকো পুতুলটাকে নাওমি ভেবে বাঁচাতে গেলে পাশ থেকে নাওমি এসে ওর উপর ঝাঁপিয়ে পড়ে। পুলিশ বিষয়টা তদন্ত করছে জানিয়ে চলে যাওয়ার পর হিকো মায়ের হাতে ব্যান্ডেজ করতে গেলে লক্ষ্য করে কামড়ানোর দাগ, ঠিক যেমনটা নাওমির বান্ধবীর হাতে ছিল। এই কামড় এতটাই প্রখর যে ঘড়ির স্ট্র্যাপ পর্যন্ত ছিঁড়ে গেছে। হিকো স্ট্র্যাপের দাঁতের আকারের সাথে নাওমির দাঁতের শেপ চেক করতে যেতেই সকালে টেম্পল থেকে লোক এসে বক্স সমেত পুতুলটা নিয়ে যায়। ঘড়ির কাঁটায় 10টা বাজতেই শুরু হলো কার্যক্রম। যত রকম ডল আছে সবকটা একসাথে রেখে চলছে বার্নিং প্রসেস। হিকো পুরো রিচুয়াল ক্যামেরাবন্দি করলো। অ্যাটলিস্ট ওশির মন এটা দেখে হালকা হবে, কিন্তু উপর থেকে জিনিসটা যত সহজ মনে হচ্ছিল আদতে কি সেটাই? কারণ টেম্পলের একজন লোক পুতুলটার জায়গায় একটা ফেক ডল পুড়িয়ে দেয়, কারণ সময়ের সাথে ইয়োসুমোতো লিভিং ডল ভীষণ রকম দুষ্প্রাপ্য। তাই লোভে বশবর্তী হয়ে একজন এটাকে বেচবে বলে নিয়ে যায় চোরবাজার, কিন্তু মাঝপথে লোকটার আকস্মিকভাবে মৃত্যু হয়। তাকে বাঁচানোর শেষ চেষ্টায় হসপিটাল নিয়ে আসা হলে টেম্পলের একজন পুতুলটা হিকোকে দিয়ে বলে তাদের মধ্যে কেউ হয়তো ভুল করে অন্য পুতুল পুড়িয়ে ফেলেছে, এর জন্য তারা ক্ষমা প্রার্থী। কিন্তু তারা যতটা ভেবেছিল এর ক্ষমতা তার থেকে অনেক বেশি, বরং এটাকে কোনো ডল পিউরিফিকেশন স্পেশালিস্টের কাছে নিয়ে যাওয়া উচিত। সেই সূত্রে হিকোর সাথে টেম্পলের হেড মঙ্ক ফোনে আলাপ করিয়ে দেয় কান্দার সাথে। সে বলে পুতুলটাকে সামলে রাখো, আর খেয়াল রেখো কেউ যেন ওটা টাচ না করে, আর যদি বক্সটা এখনো আস্ত থাকে দেন পুতুলটা ওর ভিতরেই রাখো। কিন্তু বক্সটা তো এক সাইড থেকে ভেঙে গেছে, তাই কান্দা বলে কাল অবধি ওয়েট করো, আমি আসছি। ফোন রাখতেই একজন নার্স পুতুলটা হাতে নিয়ে একটু নড়াচড়া করতেই ভিতরে কিছু একটা আওয়াজ শুনতে পায়, আর তখনই পুতুলটার মুখ থেকে একটা বাচ্চার দাঁত বেরিয়ে আসে। সন্দেহ বাড়লে পুতুলটার ভিতরে আর কি আছে দেখার জন্য এক্স রে করলে ওরা তাজ্জব হয়ে যায়, কারণ পুরো পুতুলটার ভিতরে ছিল সেম সাইজের একটা বাচ্চার কঙ্কাল। অর্থাৎ এটা কোনো পুতুল নয় বরং রিয়েল লাইফ হিউম্যান ডল। কিন্তু এটা কি করে সম্ভব? বিষয়টা এখন অন্যদিকে চলে গেছে, তাই পুলিশ ডাকতে বাধ্য হলো। অফিসার এদের থেকে পুতুলের গল্পটা জানলে এক ফোঁটাও বিশ্বাস করে না,
তাই সে পুতুলটা কাস্টাডিতে রাখবে, কারণ এটা কোনো ক্রাইম সাসপেক্ট হতে পারে। সকালে অফিসার পুতুলটা নিয়ে যাওয়ার সময় হসপিটালে পৌঁছায় কান্দা। তাকে পুতুলের ভিতর কঙ্কালটা থাকার খবর দিতেই ও জাস্ট পুতুলের একটা ছবি তুলে অফিসারকে দিয়ে বলে, যদি বিশ্বাস না হয় এইটা সময় করে দেখে নিও। অফিসার তেমন পাত্তা না দিয়ে ছবিটা নিয়ে ল্যাবের দিকে রওনা দেওয়ার আগে কান্দা অফিসারের থেকে একটা অদ্ভুত অনুমতি চাইল। ল্যাব পৌঁছানো অবধি তারা ওনার গাড়ি ফলো করবে, যাতে রাস্তায় কোনো বিপদ না ঘটে। অতঃপর সেটাই হলো। প্রথমে সব ঠিক থাকলেও একটা টানেলে ঢুকতেই অফিসার কান্দার দেওয়া সে ছবিটা দেখে ডলের এক ভয়ঙ্কর রূপ। তখন এই পাশের সিট থেকে পুতুলটা উধাও হয়ে গেলে তার গাড়ির সাথে একটা বাচ্চার অ্যাক্সিডেন্ট হয়। অফিসার হকচকিয়ে বাইরে আসলো। চাকার মধ্যে একটা বাচ্চাকে ঢুকে থাকতে দেখে তাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেও কোনো লাভ হয় না। কান্দা যখন সেখানে পৌঁছয় দেখে অফিসার পুতুলটাকে কোলে নিয়ে বসে কাঁদছে। কান্দা বেগতিক বুঝে অফিসারকে ইলিউশন থেকে বের করে পুতুলটা মন্ত্রপুত বক্সে বন্দি করে সোজির সাথে দেখা করতে যায়। এই লোকটা ইয়াসুমোতোকে নিয়ে বহু বছর ধরে স্টাডি করছে। সেখানে পৌঁছলে তিনি পুতুলটা দেখা মাত্রই অ্যাসিওর করেন যে এটা 100% ইয়াসুমোতোর ডল। কান্দা পুতুলের মধ্যে কঙ্কাল থাকার ঘটনা জানালে সোজি প্রথমে অবাক হলেও সে একটা গল্প শোনায়। কর্মজীবনের শুরুর দিকে নিগাটাতে তখন তিনি পুলিশ হিসেবে কর্মরত। একদিন হঠাৎ ইয়াসুমোতো এসে রিপোর্ট করে যে তার মেয়ে আয়া মিসিং। কিন্তু ব্যাপারটা যতটা সহজ দেখাচ্ছিল ততটা নয়। এইখান থেকে ঘটনা ফ্ল্যাশব্যাকে যায় এবং আমরা আয়াকে দেখি। তার মা তাইকো তাকে সেই গানটা শোনাচ্ছিলেন, যেটা ওশিয়ে মেই এবং নাওমিকে ঘুম পাড়ানোর সময় গাইত। আয়া জন্ম থেকে প্রচণ্ড অসুখে ভুগত। সে বাইরে কোথাও যেতে পারত না। ফলে লম্বা সময় ধরে এমন চলার পর একদিন তাইকো আয়াকে নিয়ে চিরতরে শেষ হতে চেয়েছিল, কিন্তু দড়ি ছিঁড়ে যাওয়ায় তাইকো বেঁচে গেলেও আয়ার মৃত্যু হয়। তখন ইয়াসুমোতো তাইকোর ক্রাইম ঢাকার জন্য আয়াকে জলে সেদ্ধ করে তার স্কেলিটনের উপর মাটি লেপে সবথেকে মূল্যবান, সুন্দর ও বিখ্যাত পুতুল বানায়, যেখানে ছিল আয়ার নিজস্ব চুল আর নখ। এইটা জানার পর ওশিয়ে বুঝতে পারে আয়ার সাথে যা যা হয়েছে সেগুলোর ছবি এতদিন নাওমি ড্র করত। এরপর তাইকোর শেষ ইচ্ছে অনুযায়ী কানাজিমা আইল্যান্ডে পুতুলটাকে তার সাথে কবর দেওয়া হয়। অর্থাৎ হিকোরা যেটাকে এতদিন পুতুল ভাবছিল সেটা আসলে আয়ার বডি। তবে সোজি একসময় কানাজিমাতে তাইকোর কবর খুঁজতে গেলে দেখেছিল কবরে পুতুলটা ছিল না। সবাই এটাকে ভৌতিক ঘটনার সাথে কানেক্ট করলেও আসল সত্যিটা হলো সেই সময় ইয়াসুমোতোর ডল চড়া দামে বিক্রি হতো। তাই কিছু লোক কবর খুঁড়ে পুতুলটাকে চোরবাজার বা অ্যান্টিক শপে বেচে দিলে সেটা হাত বদল করে ওশির কাছে পৌঁছয়, আর যেখান থেকে শুরু হয় সব বিপত্তির। সোজি নিজেও এই পুতুলটা সারা জীবন খুঁজে বেরিয়েছে, কিন্তু সেটা যে এইভাবে তার কাছে আসবে কখনোই ভাবেনি। সব ঘটনা জানার পর সোজি পুতুলটা তার কাছে রাখতে রাজি হয় না। অতঃপর কান্দা সিদ্ধান্ত নেয় নিগাটার আইল্যান্ডে আয়াকে তার মায়ের কবরে ফিরিয়ে দেওয়ার। তবে আয়ার ঘটনা জানার পর ওসিএ অভিযানে তার সাথে যাওয়ার জেদ করলে হিকোর সাথে তারা বেরিয়ে পড়ে নিগাটার উদ্দেশ্যে। তারা লম্বা রাস্তা ড্রাইভ করার সময় হিকো তাদের অকাল্ট রেঞ্জারের ভিডিও দেখিয়ে বলে, সবাই যেটা বলে যে কানাজিমা হন্টেড প্লেস, আদতে তেমন কিছুই নয়, সবটাই হোপস। কিন্তু কান্দা ভিডিওতে একটা জিনিস লক্ষ্য করে, অকাল্ট রেঞ্জারদের গ্রুপের 5 জন সেখানে গেছিল, কিন্তু আইল্যান্ড থেকে ফেরার পথে তাদের 5 জন ছাড়াও ভিডিওতে আরেকজনকে দেখা যায়। তাহলে প্রশ্ন হলো, 5 জন যদি এক ফ্রেমে থাকে তাহলে ভিডিওটা কে করছিল? অবশেষে ওরা নিগাটাতে পৌঁছে হোটেল ভাড়া নেয়। সেই হোটেলে নিগাটার একটা পুরোনো ম্যাপ পেলে কান্দা সেটাকে তার রিচুয়ালে কাজে লাগায় এবং এর মাধ্যমে তারা তাইকোর কবরের নিয়ারেস্ট লোকেশন ট্র্যাক করতে পারে। কিন্তু এইটা করার সময় পুতুলটার ভিতরে থাকা আয়ার আত্মা ভয়ঙ্কর রূপে ওদের হন্ট করে এবং অনেক চেষ্টা করার পর তাকে মন্ত্রপুত কাপড়ের দ্বারা বন্দী করতে সক্ষম হয়। তবে এই রিচুয়ালের মাঝে কান্দা পায়ের গুরুতর আহত হওয়ার ফলে পরের দিন ওকে ছাড়াই দুজন আইল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে হয়। কান্দা ওদের সুবিধার্থে একটা মেটাল ডিটেক্টর দেয়, যা কবর খুঁড়তে কাজে আসবে। অবশেষে হিকো ঘড়িতে 2 ঘন্টার টাইমার সেট করে পাড়ি দিল কানাজিমা আইল্যান্ডে। তারা রিচুয়ালের জায়গা অনুযায়ী কবরের নিয়ারেস্ট লোকেশনে আসে, যার ল্যান্ডমার্ক ছিল ভগ্নপ্রায় টরি গেট। তারা অনেক খোঁজাখুঁজির পর মেটাল ডিটেক্টর ইউজ করে পেয়ে যায় তাইকোর কবর। সেটা ঢাকনা সরিয়ে দেখে সবাই যা বলতো একদম সত্যি, তাইকোর বডির সাথে পুতুলটা ছিল না। তবে হাতে আর মাত্র 30 মিনিট,
তাই ওরা আর দেরি না করে পুতুলটা তাইকোর কাছে ফিরিয়ে ঢাকনা বন্ধ করতেই যাবে, তখনই মেয়ের একমাত্র ছবিটা ভিতরে পড়ে গেলে ওসিয়ে ওটা নিতে কবরে নামে। কিন্তু বেখেয়ালে ধূপের জ্বলন্ত অংশটা ভিতরে পড়ে পুতুলটাকে যে মন্ত্রপুত কাপড় দিয়ে বেঁধে রাখা হয়েছিল সেটা পুড়ে গেলে আয়ার আত্মা তাকে কবরে চেপে ধরে। ওসিয়ে উঠে আসার চেষ্টা করলেও কোনো প্রকারেই তা সম্ভব হচ্ছিল না। তবে কোনো ক্রমে বেরিয়ে এসে ঢাকনা লাগানোর সময় চুল আটকে গেলে মেয়ের ছবির ফ্রেম ভেঙে সেটার কাঁচ দিয়ে চুলের বাকি অংশ কেটে নিজেকে মুক্ত করে। অবশেষে সকল বাধা বিপত্তির পর স্বামী স্ত্রী মেয়ের স্মৃতি ও আয়াকে তার মায়ের কাছে ফিরিয়ে শান্ত হয়ে বসে রইল। সেদিন বাড়ি ফিরতে নাওমি মাকে জড়িয়ে ধরে। তবে হিকো পাশের রুমে একটা শব্দ শুনে সেখানে প্রবেশ করলে ধীরে ধীরে নাওমি ওসিয়ের গলায় চাপ বাড়াতে থাকে। ওইদিকে হিকো দেখতে পায় ওয়াশিং মেশিনের ভিতর মেয়ে চিৎকার করছে বাইরে আসার জন্য। ওসিয়ের সন্দেহ হলে আয়নায় দেখে বুঝতে পারে তাকে যে জড়িয়ে রয়েছে সেটা নাওমি নয় বরং আয়া। তখনই হিকো মেশিনের ঢাকনা ভেঙে মেয়েকে বের করতে গেলে ওসিয়ে বুঝতে পারে আয়া তাদের ইলিউশনের মাধ্যমে ট্রিক করে কবরে আটকে রাখতে চাইছে যাতে তারা আর বেঁচে ফিরতে না পারে। ওসিয়ে কিছুতেই হিকোর কোনোভাবে সম্বিত ফেরাতে পারছিল না। আর তখনই মেয়ের আত্মা তাদের সাহায্য করে এই ছলনা থেকে বেরিয়ে আসতে। সে বুঝতে পেরেছিল আয়া কখনোই এভিল ছিল না, বরং প্রথম দিন যখন ওসিয়ে তাকে বাড়িতে এনে নিজের মেয়ের মতো মানুষ করতে থাকে তখন সময়ের সাথে ওসিয়ের মধ্যে আয়া মায়ের মমতা খুঁজে পায়। সে তো নিদেন পক্ষেই একটা বাচ্চা যে চেয়েছিল শুধুমাত্র একটু মায়ের ভালোবাসা। মেয়ে আয়ার হাত ধরে ওর সাথে নিয়ে গেলে হিকো ওসিয়েকে কবর থেকে বের করে আনতে সক্ষম হয় এবং তারা নিরাপদে আইল্যান্ড থেকে ফিরে আসে। এরপর সময়ের সাথে সব কিছুই স্বাভাবিক হয়ে আসে এবং এই পরিবার ছোট্ট নাওমিকে নিয়ে আবার সুন্দর সুস্থ জীবন শুরু করে। আজ অনেকদিন পর তারা নাওমিকে নিয়ে ঘুরতে বেরোবে, কিন্তু অন্যদিকে কান্দা ইয়াসুমোতোর ব্যাপারে এক চাঞ্চল্যকর খবর জানতে পেরেছে, তাই তোশিকোকে নিয়ে ওদের সাথে দেখা করতে আসে। তবে দুর্ভাগ্যবশত হিকোরা বেরিয়ে যেতে কান্দা পৌঁছলে দেখে ওরা একটু আগে যে খাবারগুলো খাচ্ছিল সেগুলো সব পচে গেছে। এটা দেখে কান্দার বুক কেঁপে ওঠে। বেবি মনিটরে নাওমির ভিডিওটা তখনও প্লে হচ্ছে। সেখানে নাওমিকে আয়া বলছে তার সাথে মা এক্সচেঞ্জ করতে, কিন্তু কেন? আর এইখানে রিভিল হয় একটা বড় টুইস্ট। আসলে তারা এতদিন আয়ার ব্যাপারে অর্ধেক সত্য জানত, কারণ তাইকো ছোট থেকেই আয়াকে কোনোদিনও পছন্দ করত না এবং সে তার উপর অত্যাচার করত। ফলে আয়া তার মাকে একদমই পছন্দ করত না। এই জন্য সে ওসিয়ের ভালোবাসা পেয়ে হিংসার বশে নাওমিকে সরাতে চেয়েছিল ওদের জীবন থেকে। ফলে এখন ওদের সব থেকে বড় যে ভুলটা হয়েছে সেটা কবরে আয়াকে ফেরত দিয়ে আসা। এবং এরই সাথে দেখা যায় হিকো আর ওসিয়ে সেদিন থেকে এখনও ইলিউশনের মধ্যে রয়েছে এবং তারা আজ যাকে নিয়ে ঘুরতে বেরিয়েছে সে নাওমি নয় বরং আয়ার সেই পুতুল।